আমরা পৌঁছে গেছি কোকো এরিনাতে। রাস্তার ওপর থেকে নিচের দিকে এখন গাড়িটাকে নামানো হচ্ছে। এবার আমরা বাঁদিকে ঘুরে গেলাম সিংহাচলম টেম্পলের দিকে। এখান থেকে আমাদের 3.9 কিলোমিটার দেখাটা দেখো শুধু একবার, অসাধারণ। কি দারুণ লাগছে না? এই দিকে হচ্ছে পাহাড় আর সামনে হচ্ছে সমুদ্র। মানে মিট করেছি একদমই 20 কিলোমিটার ডিস্টেন্সের বাড়ি, কিন্তু 900 কিলোমিটার পরে এসে আমরা দেখা করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ জিবি। আগের দুটো এপিসোডে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রথম দিন কলকাতা থেকে বেরিয়ে কিন্তু আমরা নিজেদের গাড়ি নিয়ে চলে এসেছিলাম হচ্ছে রম্ভাতে। ফার্স্ট নাইটটা রম্ভার ওটিটিসি পান্থনিবাসে হল্ট নিয়ে দেন নেক্সট মর্নিংয়ে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়েছিলাম ভাইজ্যাকের উদ্দেশ্যে। আর ভাইজ্যাকে পৌঁছিয়ে আমরা ঋষিকোণা বিচের খুব কাছে দ্য ক্রিক হোটেলে চেক ইন করেছিলাম। আমরা কিন্তু আমাদের দ্য ক্রিক যেখানে চেক ইন করলাম, এখানে 401-এ পৌঁছে গেছি। তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই দরজা দিয়ে ঢুকেই আমার লেফট সাইডে পড়ছে হচ্ছে একটা বেড, সাথে দু সাইডেই দিয়েছে এক বেড সাইড টেবিল, পিলো, সব 4টে পিলো দিয়েছে। আর এদিকে একটা সেন্টার টেবিল দিয়েছে আর দুদিকে তোমার দুটো চেয়ার্স দিয়েছে। আর এদিকে টিভি আছে, এখানে একটা ওয়ার্ক স্টেশন দিয়েছে আর সাথে নিচে একটা মিনি ফ্রিজ দিয়েছে, ডাস্টবিন আছে। আর এখানে তোমার মেনু কার্ডগুলো রাখা আছে। আর এখানে জলের বোতল আর ইলেকট্রিক কেটেল, আর ওখানে টিকিটগুলো দিয়েছে। সোফা আমাদের দেয়া হয়েছে। আর এই দিকে কিন্তু দরজা দিয়ে ঢুকেই ডান দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা কাবার্ড দিয়েছে যেখানে হ্যাঙ্গার আছে, আর সেফটি লকারও ওরা প্রোভাইড করছে। পাশে একটা মিরর দিয়ে দিয়েছে। আর এইখানে হচ্ছে ওয়াশরুমটাও মোটামুটি ডিসেন্ট সাইজ। রুমটা কিন্তু খুব পছন্দ হয়েছে। আর যেটা এই রুমের মেন অ্যাট্রাকশন সেটা এবার তোমাদের দেখাই। সেটা হলো এই দিকে হচ্ছে পাহাড় আর সামনে হচ্ছে সমুদ্র। ওই দেখো সামনে সমুদ্র আর এই দিকে আমাদের পাহাড়েরও ভিউ আছে। সো এই রুমটার স্পেশালিটি হচ্ছে এটা যেমন একদিকে মাউন্টেন ভিউ রুম আর আরেকদিকে কিন্তু সি ভিউ রুম। আর ওই যে দেখো দূরে ওখানে হচ্ছে আমাদের হোটেল ক্রিকে কিন্তু পার্কিং স্পেসটাও বেশ অনেকটা ছিল, 4-5টা গাড়ি তো খুব ভালোভাবেই ধরে যাচ্ছিল। হোটেলে চেক ইন করার পরে আমরা সন্ধেবেলা কিন্তু পৌঁছে গেছিলাম ভাইজ্যাক শহরের অত্যন্ত জনপ্রিয় বিচ রামকৃষ্ণ বিচ বা সংক্ষেপে আরকে বিচে। এই বিচটা ভাইজ্যাক শহরের একদম কেন্দ্রস্থলে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। আরকে বিচে যখন আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম, কে জানতো আমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ ওয়েট করছে। কলকাতা থেকে এত দূরে এসে আমাদের পছন্দের ইউটিউবার আর ট্রাভেল ব্লগারদের সাথে যে আমাদের দেখা হয়ে যাবে সেটা সত্যিই আমরা ভাবতে পারিনি। যাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আমরা এই ইউটিউব ভিডিও স্টার্ট করেছি, চলো তাদের সাথে আলাপ করি। সাথে মানে মিট করেছি সঞ্জুদা আর অর্পিতা দি ফ্রম বেটে লিভিং। মানে দারুণ লাগছে যে ভালোবাসার মানুষ যাদের দেখে ইন্সপায়ার্ড হয়ে এই চ্যানেলের কাজ করা, আমার কথা আসছে না, মানে আমি এতটা এক্সাইটেড। তো যাই হোক, সেই জন্যে মানে আজকে মিট করতে পেরে ফাইনালি ভীষণ আনন্দ লাগছে। আর দেখাটাও হলো কলকাতা থেকে এত দূরে এসে, প্রায় 900 কিলোমিটার দূরে এসে দেখা হলো ভাইজ্যাক। একদমই 20 কিলোমিটার ডিস্টেন্সের বাড়ি, কিন্তু 900 কিলোমিটার পরে এসে আমরা দেখা করলাম। খুব ভালো লাগছে, মানে ওদের চ্যানেলে আজকে আমরাও নিজেদেরকে আসতে পেরে আমাদেরও খুব ভালো লাগে। লিভিং উইথ জিবির ভিডিওগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে, আমরা দেখি এবং সবাইকে রিকোয়েস্ট করব তোমরাও দেখো, খুব ভালো ভালো ট্রাভেল ভিডিও আসে। বাট আরেকটা জিনিস, আমি বেশিরভাগ লিভিং উইথ জিবিতে গাড়িকে বলতে শুনি, আমি বলবো রিজোকে আরো বেশি বলতে। তো গাড়ি নিয়ে ওকে বলবো বেশি বলতে, গাড়ি তো বলছে বলুক, ও বলুক, কারণ আমি যখন বলি ও কেন বলবে না। চেষ্টা করব না বলতে হবে, না ইন্সপিরেশন পাচ্ছি, চেষ্টা অবশ্যই করব। গাড়ি নিয়ে মানুষের কি বলো, তুমি তোমার অভিজ্ঞতাগুলো দিলে না, যে আমরা যে লং ড্রাইভ আসছি তার এই 100% এর মধ্যে হয়তো 10 to 20% এর মতন আমরা গাড়ি নিয়ে বেরোই, কারণ আমাদের মাথায় একটুখানি মানে একটু পাগল টাইপের বলে। তো সেই জিনিসটা
তুমি বলবে যে কি এক্সপিরিয়েন্স, যে তুমি রাস্তায় কিভাবে এলে বা কোন জিনিসগুলো তোমার করা উচিত, ওগুলো বললে সাধারণ সামনের মানুষের একটু হেল্প হয়। যেটা আমিও বলি যে এইভাবে আসবেন না, সেটাতে সাধারণ মানুষের অনেক সুবিধা হয়। বেটার লিভিং এর সঞ্জুদা আর অর্পিতা দি এত বড় ইউটিউবার, কিন্তু এত ডাউন টু আর্থ সত্যি ভাবতেই পারিনি। এতক্ষণ ধরে ওদের সাথে গল্প করে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম। এত লাইভলি দুটো মানুষ এইটুকুনি সময়ের মধ্যেই কিন্তু লাইফটাকে কিভাবে এনজয় করতে হয়, কিভাবে মোটিভেটেড থাকতে হয়, সেটাই বুঝিয়ে দিয়ে গেল আমাদের। বেশ ভালো লাগলো এবং আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো আবার ওদের সাথে আমাদের দেখা হবে। গুড মর্নিং ফ্রম ভাইজ্যাক। আমরা কালকে এসছিলাম হচ্ছে এখানে ভাইজ্যাকে, আর চেক ইন করেছিলাম হচ্ছে দ্য ক্রিকে। আজকে হচ্ছে শুভ সপ্তমী। তো আজকে সকাল 6টা বাজে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই প্রথম এখানে জানলার পর্দাটা সরিয়ে যেটা দেখেছি সেটাই তোমাদের সাথে এখন দেখাচ্ছি। আর যার টানেই কিন্তু আমরা এখন সবাই বেরিয়ে পড়ছি। জাস্ট দেখো সূর্যটা, ওই যে নিচে সমুদ্র আর ওপরে হচ্ছে সূর্য, অসাধারণ। তো আমরা এখন ঝটপট সবাই ব্রাশ করে ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি আর চলে যাচ্ছি হচ্ছে এখন ঋষিকোণা বিচে। দ্য ক্রিক হোটেলের যে রুমটা আমরা বুক করেছিলাম, এক কথায় কিন্তু এই রুমটা জাস্ট অসাধারণ। হিউজ সাইজের, দুদিকে দুটো গ্লাস উইন্ডো, আর দুটো গ্লাস উইন্ডো থেকেই দুদিকের ভিউটাও দারুণ। একদিকে মাউন্টেন প্লাস সি ভিউ, আর একদিকে শুধু সি ভিউ। সত্যি কথা বলতে রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ছিমছাম ছিল। সকালবেলা সানরাইজ দেখার জন্য কিন্তু আমাদের আলাদা করে আর সি বিচে যেতে হয়েছিল না। রুম থেকে জানলার পর্দাটা সরিয়েই কিন্তু একটা চমৎকার সূর্যোদয়ের সাক্ষী হয়েছিলাম আমরা। গোয়াই ভিভো থেকে আমরা এই রুমটা বুক করেছিলাম। আমাদের অলমোস্ট খরচ পড়েছিল পার ডে 4000 টাকার কাছাকাছি। আগের দিন সন্ধেবেলা আমরা ভাইজ্যাকের অত্যন্ত জনপ্রিয় একটা বিচ আরকে বিচে কিন্তু গিয়েছিলাম, আর আজ সকালবেলা সানরাইজ দেখতে চলে এলাম ভাইজ্যাকের আর একটা জনপ্রিয় এবং মনোরম সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম ঋষিকোণা বিচে। এটি বিশাখাপত্তনম শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে বে অফ বেঙ্গলের তীরে অবস্থিত। ঋষিকোণা বিচকে বলা হয় জুয়েল অফ দ্য ইস্ট কোস্ট, কারণ এর নীল সমুদ্র, সোনালি বালির সৈকত আর চারপাশের সবুজ পাহাড় মিলিয়ে তৈরি হয়েছে এক অসাধারণ দৃশ্যপট। এখানকার সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এটি অ্যাডভেঞ্চার এবং ওয়াটার স্পোর্টসের জন্য বিখ্যাত। ঋষিকোণা বিচের আশেপাশে রয়েছে বহু রিসর্ট, হোটেল এবং রেস্টুরেন্ট, যেখানে থাকা খাওয়ার চমৎকার ব্যবস্থা আছে। বিশেষ করে দ্য ক্রিক হোটেল এবং সাইপ্রিয়া বিচ রিসর্টের মতো হোটেলগুলো কিন্তু পর্যটকদের মধ্যে খুব জনপ্রিয়। ঋষিকোণা বিচে সানরাইজটা এনজয় করার পরে আমরা কিন্তু চলে এলাম ঋষিকোণা বিচের একদম কাছের জনপ্রিয় খাবারের জায়গা কোনাসিমা টিফিনসে। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট পছন্দ হলে এই জায়গাটা কিন্তু তোমার জন্য একদম হেভেন। গরম গরম ইডলি, ক্রিস্পি ধোসা একবার খেলে কিন্তু মন ভরে যাবে। দামও একদম পকেট ফ্রেন্ডলি। তো আপাতত আমরা এখন এখান থেকে ফিল্টার কফি ট্রাই করছি। এখানকার ফিল্টার কফি কিন্তু খুব ফেমাস, সেই জন্য আমরা এখন এখান থেকে আপাতত ফিল্টার কফি নিচ্ছি। এখন ঘড়িতে বাজে 9:30, আর আমরা কিন্তু এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট কিন্তু আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল। তো এই হচ্ছে ওদের ডাইনিং এরিয়া, এবার দেখি ব্রেকফাস্টে কী কী অপশন আছে। দ্য ক্রিকের রুম এবং রুমের ভিউ আমাদের মুগ্ধ করলেও এখানকার ব্রেকফাস্টের মেনু কিন্তু আমাদের হতাশ করেছে। ব্রেকফাস্টে ওরা সাউথ ইন্ডিয়ান মেনু সার্ভ করেছিল। দই বড়া, ধোসা এইসবই ওদের অপশানে ছিল, সাথে বয়েলড এগও ছিল, কিন্তু কোনো খাবারেরই টেস্ট আমাদের কিন্তু ভালো লাগেনি। তাই এক কথায় বলতে গেলে ক্রিকের ফুড কোয়ালিটি কিন্তু আমাদের বেশ হতাশই করেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:44, আর আমরা কিন্তু সকালবেলা ক্রিকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি সিমাচালাম টেম্পলের উদ্দেশ্যে। সামনের ভিউটা দেখো, এখান থেকে আমাদের সিমাচালাম টেম্পল দেখাচ্ছে হচ্ছে 16 কিলোমিটার। আমাদের ওই 8 ঘন্টা মতো সময় লাগছে আর কি দেখাচ্ছে। তো 11:15 নাগাদ আমরা পৌঁছাবো। এখন বাইরে টেম্পারেচার হচ্ছে 33 ডিগ্রি, গরমটা বেশ আছে।
এখন ওখানে যাই, ওখানে পৌঁছাই। আর একটা জিনিস যেটা মানে আমার আর রিজোর দুজনের তরফ থেকেই বলার, সেটা হচ্ছে আমাদের এই সিটিটা না সত্যি খুব ভালো লেগেছে। আর এখনও অবধি আমরা যে যে জায়গাগুলো মানে ওয়েদার পেয়েছি, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো মেঘলা আকাশ হয়ে যাচ্ছে, কখনো আবার ক্লিয়ার স্কাই থাকছে, বাট সব মিলিয়ে যেখানে যেখানে যেটা ভিউ দরকার, সেই ভিউটা দেখার জন্য যেরকম সুটেবল ওয়েদার দরকার আমরা কিন্তু ঠিক সেরকমই পেয়েছি। যেরকম রম্ভাতে যেদিনকে আমরা সকালবেলা গেলাম আর কি, মানে যেদিনকে সকালবেলা আমরা ভিউটা দেখলাম রম্ভা লেক যেটা ছিল আর কি, চিল্কা লেকের আর কি, সেই জায়গাটাতে সুন্দর ক্লিয়ার স্কাই পেয়েছি। তার আগের দিন সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু পরের দিন যেহেতু ঝকঝকে আকাশ ছিল, আমরা কিন্তু দারুণ সুন্দর ভিউ পেয়েছি লেকটার। তারপরে কালকেও দেখো, কালকেও আমরা মানে এখানে এসে সেরকমভাবে বৃষ্টি কিচ্ছু পাইনি, ভালো সুন্দর সন্ধ্যেটা আমরা আরকে বিচে গিয়েছিলাম, যদিও প্রচণ্ড ক্রাউডেড ছিল আর তখন বেশ ট্রাফিক ছিল, কিন্তু আজকে সকালবেলাও যেরকম আমরা ঋষিকণ্ঠা বিচে গিয়েছিলাম, খুব সুন্দর একটা সানরাইজ আমরা দেখেছি আর একটা দারুণ সুন্দর অভিজ্ঞতা হয়েছে। ক্লিয়ার স্কাই পেয়েছি, সুন্দর সানরাইজ দেখলাম, বেশ ভালো লাগছে। এখনো অবধি কিন্তু আমরা জানি যে বেশ 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 ভালো হয়েছে। আমরা এতক্ষণ এই রাস্তা দিয়ে আসছিলাম, এবার আমরা বাঁদিকে ঘুরে গেলাম সিমহাচলম টেম্পলের দিকে। এখান থেকে আমাদের 3.9 কিলোমিটার দেখাচ্ছে। এই যে গাড়ির বোধহয় এখান থেকেই টিকিট কাটতে হবে, বাইকের জন্য 10 টাকা, গাড়ির জন্য 30 টাকা করে। আমরা 30 টাকা করে টিকিট কেটে ঢুকলাম, আর এই রাস্তাটা কিন্তু পুরোটা এলিভেশনে। হ্যাঁ, গাড়ি কিন্তু সেকেন্ড গিয়ার কি থার্ড গিয়ার ম্যাক্সিমাম ওতে চালাতে হবে, কারণ ফোর্থ গিয়ারে কিন্তু সেরকম স্পিড মেনটেন না করতে পারলে গাড়ি মানে অ্যাক্সেলারেট করতে পারবে না প্রপারলি। তো এখন আপাতত আমরা থার্ড গিয়ারেই কন্টিনিউ করছি, থার্ড গিয়ারে স্পিড মেনটেন করে চালাচ্ছি, অসুবিধা হচ্ছে না। এবারে আমরা হয়তো ফোর্থ গিয়ারে নিতে পারি, কারণ অনেকটা ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি আর এলিভেশনটা একটু কমলো। রাস্তাটা কিন্তু বেশ ভালো, আমার তো এই রাস্তাটা সেই আমি পাত্রাতু লেকের রাস্তা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পাত্রাতু লেকের এই অপোজিটে এত বড় পাহাড় তো ছিল না। বাবা, এই জায়গাটা তো বিশাল এলিভেশন, গাড়ি টানতে হচ্ছে না, ভালো। হ্যাঁ, আদি অ্যাকচুয়ালি ঠিক বলেছে। কি যেন জায়গাটা ছিল বাবা? ঘাটি, ঘাটি মনে আছে? ঘাটির রাস্তা আমরা খালি বলছিলাম। বাবা, ডান দিকে দেখো। আমার তো দার্জিলিংও মনে হচ্ছে, আমি তো দার্জিলিং এর সাথেও মিল পাচ্ছি এই রাস্তাটা। বিশাল এলিভেশন, বিশাল এলিভেশন। ভালো লাগে কিন্তু এরকম রাস্তা দিয়ে গাড়ি চালাতে। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে, মানে আমি তো গাড়ি চালাই না, কিন্তু ভালো লাগে, চড়ে বেশ মজা লাগে। আর ওই দিকটা দেখো শুধু একবার, অসাধারণ, দারুণ দারুণ। এটা ভিউ পয়েন্টও আছে এখানে, নাম হ্যাঁ, এখানে একটা ভিউ পয়েন্ট আছে। তো আমরা কিন্তু আজকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি সিমহাচলম টেম্পল আর জু যাব। আচ্ছা, আর সামনে রাস্তাটা দেখেছো আদি? কত সুন্দর। আমার তো পুরো ফিল আসছে নেতারহাট। আর আমার কিসের সাথে বলো তো? দার্জিলিং। ডান দিকে খাদ আর বাদিকে পাহাড়, মনে আছে? রাস্তা পুরো এরকমই ঘুরে 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 এলিভেশনে উঠছিল যখন ঠা আর দিদার সাথে গিয়েছিলাম আমরা দার্জিলিং এ। মনে নেই, ভুলে গেছো তুমি ওই সময়টা? এরকম রাস্তা দিয়ে না চালানো, গাড়িতে চড়া দারুণ লাগে। তো পৌঁছে গেছি আমরা সিমহাচলম টেম্পলে। আর এইখানে দেখো, বাইরে এইখানে বলো ওইখানে বলো প্রচুর দোকান আছে যেখান থেকে কিন্তু আমরা পুজোর সামগ্রী কিনে নিতে পারবো। তো ভেতরে যাব, ভেতরে আর এখন এখানে দাঁড়িয়ে আছে, তো বাইরে প্রচুর বড় মানে অনেকটা পার্কিংয়ের জায়গা আছে, অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই মন্দিরটা। তো মন্দিরের ভিতরে হয়তো ক্যামেরা অ্যালাউ করবে না, আমি নিয়েও যাব না, তাই তোমাদের বাইরে থেকেই একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে বাইরে মন্দিরের মানে পুজোর সামগ্রী কিনে নিয়ে আমরা ভেতরে যাব। তো ফিরে এসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, কত কী
মন্দিরে ঢোকার জন্য কোনো টাকা লেগেছে কিনা বা পুজো দিতে কীরকম কী ব্যাপার স্যাপার সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো আপাতত আমাদের গাড়িটা এখানটা দাঁড় করিয়েছি আর পিনাকির গাড়িটা সামনে ও পার্কিংয়ের জায়গা খুঁজছে। একটা অদ্ভুত সুন্দর পজিটিভ ভাইব ফিল হচ্ছে। এই বাইরে থেকে না পুরো মন্ত্রের আওয়াজ আসছে, মন্ত্রোচ্চারণের। এত সুন্দর একটা মানে পজিটিভিটি লাগছে, খুব ভালো লাগে এরকম মন্ত্রের আওয়াজ শুনলে, ভীষণ সুন্দর লাগে। আর এটা পাহাড়ের কোলে এই মন্দিরটা, কারণ তোমরা দেখলে আমরা পাহাড় মানে প্রায় পাহাড়ের ধাপে ধাপে প্রায় 10 কিলোমিটার মতো ঘুরে কিন্তু আমরা এই মন্দিরটাতে এসেছি। তো চলো আমরা এখন ঢুকি, নাকি গাড়িটা পার্ক করুক, তারপরে আমরা তোমাদের সাথে আবার কানেক্ট করছি। পুজো টুজো দিয়ে এসে তারপরে কথা বলছি। তো আমরা সীমাচলম টেম্পল থেকে বেরিয়ে গেছি, কিন্তু আনফর্চুনেটলি আমরা ওখানে পুজোটা দিতে পারিনি, কারণ আমাদের মনেই ছিল না যে এখন নবরাত্রি চলছে। প্রচণ্ড ভিড়, লোক গিজগিজ করছে। আর ভেতরে 3 ধরনের লাইন আছে। একটা হচ্ছে পুরো ফ্রি লাইন, মানে ফ্রি লাইন, আর একটা 100 টাকার লাইন, একটা 300 টাকার লাইন, যেটা কিনা ভিআইপি লাইন। কিন্তু ওখানে অনেকের সাথেই আমরা কথা বললাম, যারা ভিআইপি লাইনে অন্যান্য বছরের অন্যান্য সময় পুরো ফাঁকা থাকে, এবং সেখানে নাকি পুরো মন্দিরটাকে ওরা দর্শন করায়, মানে একদম ঠাকুরের কাছে গিয়ে পুরো মন্দিরের চারপাশটা ওরা ভিজিট করায় আর কি। তো এখন সেখানেও বেশ অনেকটাই ভিড়। তো আমাদের ওখানে এখন ওয়েট করতে গেলে অনেকটা টাইম চলে যাবে। তো সেই জন্য আমরা এখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর ভেতরে আর একটাও প্রবলেম ফেস করতে হতো, সেটা হচ্ছে আমরা জানতাম না ওখানে ফোন কিন্তু ভেতরে অ্যালাউড নয়। ফোন বা ক্যামেরা সব কিছুই ওই মানে গেটে ঢোকার মুখটাতে ডান দিকে ওখানে কাউন্টারে জমা দিয়ে তবেই আমরা বেরোতে পারতাম, ঢুকতে পারতাম মন্দিরে। তো সেই জন্য আমরা আর মানে দাঁড়ালাম না ওখানে। ঘড়িতে বাজে 4:40 আর আমরা কিন্তু এখন চলে এসেছি কৈলাসগিরি ভিজিট করতে। তো ফার্স্টেই যেখানে আমরা রোপওয়ের একটা লম্বা লাইন এখানে আছে, তো রোপওয়ের টিকিট কাউন্টারের জন্য, মানে টিকিট কাউন্টারে পৌঁছানোর জন্য আমরা এখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। সামনে বিশাল লাইন, ওই সিঁড়ির উপর দিয়ে উঠছে, আর টিকিট কাউন্টারটা এখানে। তো এখানে অ্যাডাল্টদের জন্য হচ্ছে 200 টাকা করে টিকিট, আর 4 থেকে 7 বছরের বাচ্চার জন্য লাগবে হচ্ছে 100 টাকা করে টিকিট। তো আমাদের টোটাল 1000 টাকা লাগছে দুটো ফ্যামিলির। আমরা এখন রোপওয়ে লাইনে দাঁড়িয়ে অলমোস্ট ওপরে চলে এসেছি। সেই নিচ থেকে লাইন করেছিলাম, এই ওপরে চলে এসেছি। আর কজনের পরেই এরপরে আমরা উঠবো। আর সামনে সমুদ্রটা জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে একটু আগে মুষলধারে বৃষ্টি হলো, পুরো আমরা সবাই ভিজে গেছি, প্রত্যেকে, বাচ্চারাও একদম মাথা টাথা জামা কাপড় পুরো ভেজা। এখন আপাতত বৃষ্টি হচ্ছে না। আমার এই জায়গাটা অসাধারণ লাগছে দেখতে। এসে গেছে, এবার এটাতেই আমরা উঠবো। সবাই নেমে যাক, তারপরে আমরা এটাতে উঠবো। আমার অলরেডি হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি ভার্টিগোর প্রবলেম আছে না, বাট সাহস করে উঠলাম। সবাই উঠে গেছি আমরা। পুপু এখানে কিন্তু সব থেকে বেশি ভয় একজনই পাচ্ছে, পুপু, জানো কে? আমি। প্রচন্ড ভয় আমার, বিশাল ভয় লাগছে, বিশাল। পিছনে পুরো সমুদ্র, আর ওখানে পুরো শহরটা অসাধারণ। আর মেঘটার মধ্যে দিয়ে সূর্য একটু লালচে আভা দিয়ে উঁকি মারছে, সেটা আমি তোমাদের দেখাতে পারছি না, আমরা নিজেরা খালি চোখে দেখতে পাচ্ছি। এই যে দেখো, কেমন লাগছে? দারুণ দারুণ। এই দেখো পুরো উপর দিকে আমাদের ওঠাচ্ছে রোপওয়েটা এখন। পুরো শহরটা কি দারুণ লাগছে না? ওইখান থেকে উঠলাম, আর এইখানে দেখো টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে। এই হচ্ছে টয় ট্রেনের লাইন। এখানে ঢুকেই একটা বাচ্চাদের পার্ক মতো করা আছে। এখানেও বিভিন্ন অ্যামিউজমেন্টের সরঞ্জাম রাখা আছে। ওইখানেও একটা পার্ক মতো করা আছে বাচ্চাদের। এখানে প্রচুর ফুড স্টলও আছে। এটা 7টা পর্যন্ত খোলা থাকে পার্কটা। আর প্রত্যেক মান্থের 19th মানে 19 তারিখে কিন্তু মেনটেনেন্সের জন্য পার্কটা বন্ধ করে রেখে দেয়।
তো ফাইনালি আমরা রোপওয়ের তো চড়ে পৌঁছে গেছি, যেই জায়গাটার জন্যে কৈলাসগিরিটা খুব ভালো লাগে। মানে একটা তো এখান থেকে পুরো সিটি, সমুদ্র সব কিছু দেখা যায়, সেটা যেমন একটা ব্যাপার, কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে যে এখান থেকে শিব আর পার্বতীর যে মূর্তি, সেটা আমি দেখাচ্ছি তোমাদের, দারুণ লাগে দেখতে। দেখলেই মনটা পুরো প্রশান্তিতে ভরে যায় গো, দারুণ দারুণ। ওই দিক থেকে এলাম আর এইখানে এসে এই ভিউটা, পুরো কোস্টাল লাইনটা এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না এখন, কারণ আকাশটা একটু আগে যেহেতু বৃষ্টি হয়েছে আর প্রায় অন্ধকার অন্ধকারও হয়ে এসছে, কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। মানে আমরা খালি চোখে যেরকম দেখছি দারুণ লাগছে, ওই দিকটা কিচ্ছু বোঝা যাচ্ছে না, আচ্ছা আচ্ছা হয়ে আছে। বাট এটাই যদি দিনের বেলা আমরা দেখতাম তাহলে এটা অসাধারণ আর একটা সুন্দর ভিউ এর আমরা সাক্ষী থাকতাম। বুবু কোথায় যাচ্ছ? এই অ্যাক্টিভিটি করতে এরা দুজন এখন রাজি হয়েছে। চলো করো তাহলে, দেখি কেমন পারো। আদি এখন এখানে করছে অ্যাক্টিভিটি, চলো আদি হবে, পুপুও করছে দুজনে মিলে। কৈলাসগিরিতে আদি আর পুপু কিন্তু দুজনেই এই অ্যাক্টিভিটিগুলোতে পার্টিসিপেট করেছিল, আর আমাদের খুব ভালো লাগছিল ওদেরকে এনকারেজ করতে। কৈলাসগিরিতে বৃষ্টির মধ্যে আমাদের রোপওয়ে চড়া আর আদি আর পুপুর এই অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করা, এই দিয়েই কিন্তু আমাদের ভাইজ্যাগে আজকের দিনটা শেষ হয়েছিল না। এর পরের এপিসোডে থাকছে আমরা কৈলাসগিরি থেকে হোটেলে ফিরে আসার পরে আবার কোথায় বেরোলাম। নতুন একটা শহরে এসেছি আর সেই শহরটাকে ভালোভাবে ঘুরে দেখব না, এক্সপ্লোর করব না, সেটা আমরা ভাবতে পারি না। তাই কৈলাসগিরি থেকে ফিরে হোটেলে ঢুকেও কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে কিছু নতুন রাস্তা আর কিছু নতুন জায়গাকে চিনতে আর এক্সপ্লোর করতে। তো কোথায় কোথায় ঘুরেছি, কি করেছি সেগুলো জানার জন্য কিন্তু আমাদের লিভিং উইথ জিবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর নেক্সট এপিসোডে কিন্তু সেই সমস্ত কিছু নিয়ে আবার আমরা তোমাদের কাছে হাজির হচ্ছি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।